তো দেখো আমাদের এই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিজ তত্ত্বের যদি আমরা দেখি, প্রথমে যে কোশ্চেনটা আসে সেটা রাজশাহী বোর্ড 22 সালের কোশ্চেন। বলছে কি শক্তির সমবিভাজন নীতি কি? বলছে তাপীয় সমাবস্থা আছে এমন তাপ গতীয় সিস্টেমের মোট শক্তির বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভিতর সমভাবে বণ্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রা কিছু মাথা পিছু শক্তির পরিমাণ সমান হয়। মানে শক্তির সমবিভাজন নীতিটা হলো তোমার স্বাধীনতার যতগুলো মাত্রা থাকবে, এই স্বাধীনতার প্রত্যেকটা মাত্রার যে শক্তির পরিমাণটা কি হয়ে যাবে, সমানভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ধরো তোমার ত্রিমাত্রিক যদি ব্যবস্থা হয়, ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড, ঠিক আছে, তো ধরো ত্রিমাত্রিক ব্যবস্থা হলে তাহলে তোমার ত্রিমাত্রিক এটা হলো মাত্রিক কে গেল। আর আমার যখন যাব আমি যখন এটা যদি গ্যাসের অধ্যায়, তাহলে গ্যাসের অধ্যায়ের ক্ষেত্রে আমাদের তোমার এই যে এক পরমাণু গ্যাস, দ্বি পরমাণু গ্যাস, বহু পরমাণু গ্যাস, তখন আমাদের এই যে এই পরমাণুর গ্যাসগুলো আসবে, তখন প্রত্যেকটার যতগুলো মাত্রা হবে প্রত্যেকটা মাত্রার শক্তির পরিমাণ কি হবে বলতো, সমান হবে, সমানভাবে বণ্টিত হবে। এটা হলো আমার স্বাধীনতার মাত্রা। এবং প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার পরিমাণ কত জানো, হাফ কেটি করে। কত করে? হাফ কেটি। একটা স্বাধীনতার মাত্রা যদি একটা হয় তাহলে কত হবে, হাফ কেটি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় আমার শক্তির পরিমাণ কত থাকবে বলতো, হাফ কেটি করে। ওকে ওকে বলছে কি বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস কি বরিশাল বোর্ডে আসছে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না তাদেরকে কি বলে, বাস্তব গ্যাস বলে। অর্থাৎ বাস্তব গ্যাস কি আমাদের কি বলছে, তাপমাত্রা মানে কি একটা তাপমাত্রায় কি তাপমাত্রা কি বলছে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে, মানে যে কোনো তাপমাত্রা চাপে, ঠিক আছে, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলবে না। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না, সেগুলো হলো বাস্তব গ্যাস। এটা বরিশাল বোর্ডের কোশ্চেন। তারপরে আসছে কি গড় মুক্ত পথ কাকে বলে। এটা গড় মুক্ত পথ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিচ্ছে, তুমি জাস্ট একটা দেখো। গড় মুক্ত পথ কি, একটা কোনো অনুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব করে গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে কি বলে, গড় মুক্ত পথ। এটা যদি আমি একটু ব্যাখ্যা করি হালকা করে, কোনো পাত্রে ধরো তুমি গ্যাস নিছো, গ্যাসের মানে তোমার এখানে অসংখ্য কি আছে বলতো, এখানে অনেকগুলা অণু থাকবে গ্যাসের, ঠিক আছে। তো এখন দেখো এই যে গ্যাসের অণুগুলা, এই গ্যাস এটাকে ধাক্কা দিবে, পরে এটা সে এটাকে ধাক্কা দিবে, এটা এখানে ধাক্কা দিবে, এটা এখানে ধাক্কা দিবে, মানে যে কোনো র্যান্ডমলি একজন আরেকজনকে ধাক্কা দিবে। এখানে ধাক্কা দিল, সে আবার এখানে ধাক্কা দিল, এই আবার এখানে ধাক্কা দিল, এখানে ধাক্কা দিল, ধাক্কা দিল, ঠিক আছে। মানে যে যে র্যান্ডমলি ধাক্কা দিচ্ছে, এই যে প্রত্যেকটা যে ডিস্টেন্স আছে না, এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এই প্রত্যেকটা ডিস্টেন্স, এই প্রত্যেকটা ডিস্টেন্সের তুমি যদি গড় দূরত্ব নাও, সেটাই হবে কি আমাদের গড় মুক্ত পথ। অর্থাৎ যতগুলো অণু থাকবে তারা একটা আর একটাকে ধাক্কা দিবে। এখন ধাক্কা দেওয়ার ফলে এই যে দূরত্বটা, এই যে দূরত্ব, এই দেখো এই যে একটা দূরত্ব, এই যে দূরত্ব, এই যে দূরত্ব, এই যে ধাক্কা দেওয়ার যে গড় দূরত্ব, এই তুমি এটার কি গড় নিলে, সংঘর্ষের যে গড় নিছো, ধাক্কা দিছো মানে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের যে দূরত্ব, এইটার যদি গড় মান নাও, তাহলে সেটা কি হবে বলতো, আমাদের গড় মুক্ত পথ আমি পেয়ে যাবো। ওকে, এটা হলো আমাদের যশোর বোর্ডে আসছিল, যশোর বোর্ডে 22 সালে কোশ্চেন আসে এটা। হ্যাঁ, তারপর দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। আপেক্ষিক আর্দ্রতা তোমার এটা একদম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং যে গরম পড়ছে, ঠিক আছে, এই গরমের মধ্যে বোর্ড পরীক্ষা এবার মনে হয় আপেক্ষিক আর্দ্রতা থেকে কোশ্চেন আসবে, আমার কেন জানি মনে হচ্ছে, ঠিক আছে। ও একজন মেসেজ দিছে যে ভাই এই গরমে কোনো মতেই পড়া আমার 6-7 ঘন্টা পড়া হচ্ছে না, 3 মে আমার গুচ্ছ এবং 7 মে কলেজের 7 কলেজে 10 মে 7 কলেজের পরীক্ষা, আমার কি করব এখন বুঝতেছি না, কিছু পরামর্শ দেন, কিছু ভালো লাগছে না। ঠিক আছে, ওকে। তো যাই হোক, সারাদিনে তোমরা অনেকেই মেসেজ করে থাকো, আমি যখন ফ্রি থাকি তখন সবার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর রিসেন্ট টাইমে একটু বেশি ব্যস্ত হওয়ার কারণে অনেকে মেসেজ রিপ্লাই দিতে পারি না, কিন্তু আবার আগের মতো করে মেসেজে রিপ্লাই দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, তো একদিনের মধ্যে ব্যস্ততা শেষ হবে আমাদের। তো অনেকেই সালাম দিয়েছো, সবাইকেই ওয়ালাইকুম সালাম। মোস্তাকিম সালাম দিয়েছো, মোস্তাকিম অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছে। মোস্তাকিম তোমার জন্য অনেক বেশি শুভকামনা। তো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি, দেখো আপেক্ষিক আর্দ্রতা হলো আমাদের খুবই মানে একটা ভালো একটা কোশ্চেন, এবং এখান থেকে এবছর তুমি শিওর থাকো এই আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড, আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড বোর্ডে প্রশ্ন আসবেই, কারণ এই গরমের সময় তোমার আপেক্ষিক আর্দ্রতার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ঠিক আছে। তো আপেক্ষিক আর্দ্রতার জিনিসটা কি, আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি আর ইজ ইকুয়াল টু কত, ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু কি 100%, ঠিক আছে। এখন ছোট হাতের এফটা কি, শিশিরাঙ্কে আমার সম্পৃক্ত বাষ্পচাপ, আর বড় হাতের এফ কি, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে আমরা কি বলতে পারি, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর,
এখানে জলীয় বাষ্পের ভর না বলে তুমি জলীয় বাষ্পের চাপও বলতে পারো, কোনো সমস্যা নেই। জলীয় বাষ্পের ভরও বলতে পারো, চাপও বলতে পারো, কারণ ভর আর চাপ এখানে সমানুপাতিক। ওকে, এবং সেই তাপমাত্রায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত হলো ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা বিভিন্ন ভাবে তুমি ডেফিনেশন দিতে পারো। উপস্থিত জলীয় বাষ্প চাপ এবং ওই তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প চাপের অনুপাতকে কি বলে বলতো? আপেক্ষিক আর্দ্রতা বলে। যেহেতু ক নম্বরের কোশ্চেন, জাস্ট ডেফিনেশন দিলেই হবে, কিছু লাগবে না। ওকে, শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক মানে আমাদের দেখো, এই দেখো শিশিরাঙ্ক কি, কোশ্চেনটা ছোট কিন্তু কতবার আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে কতবার আছে শিশিরাঙ্ক জিনিসটা কি। একদম শিশিরাঙ্ক কি, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়, সম্পৃক্ত হয়, তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক হলো, শিশিরাঙ্ক কি মানে অনেকে বলে শিশিরাঙ্ক মানে কি শিশির যে জমে জমে জমে, শিশির জমে, শিশির জমে। আরে শিশির জমে এটা তো বাংলা না ভাইয়া, শিশির জমে মানে কি? শিশিরাঙ্ক হলো একটা কি তাপমাত্রা, মনে রাখতে হবে। শিশিরাঙ্ক একটা কি তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলে বলতো? শিশিরাঙ্ক বলে। বুঝছো? এই তুমি এই ডেফিনেশনে দিতে পারো, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, যে তাপমাত্রাকে আমরা কি বলবো? শিশিরাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়, সম্পৃক্ত হয়, তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। তামিম আহমেদ বলছে, ভাই আমি তো কমার্সের স্টুডেন্ট, শেয়ার করে দিছি ফ্রেন্ডের। থ্যাংক ইউ সো মাচ তামিম। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো সবার কাছে অনুরোধ জানাচ্ছি, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা দেখতে পারে। এবং এই ক্লাসগুলা তো কতটা উপকারী যখন তুমি বোর্ড পরীক্ষা দিতে যাবা তখন বুঝতে পারবা। ঠিক আছে, তার আগে হয়তো তোমরা বুঝবা না যে এই যা পড়াচ্ছি, এই যে এই কোশ্চেন গুলোর মধ্যে থেকে দেখবে রিপিট কোশ্চেন আসবে। ক আর খ সাধারণত রিপিট বেশি হয়। তারপর যেগুলো এইগুলো যদি তুমি পারো, নতুন কোনো কিছু আসলেও তুমি সেগুলো পারবা। পরম শূন্য তাপমাত্রা কি ভাইয়া? এটা হলো কেমিস্ট্রি কোশ্চেন। যে তাপমাত্রায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয়, যে তাপমাত্রায় স্থির চাপে, ঠিক আছে, যে তাপমাত্রায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হবে বলতো? শূন্য হবে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হবে? শূন্য হবে। তাকে কি বলবো? পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা কি হয় বলতো? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়। গ্যাসের আয়তন কি হবে? শূন্য হবে। তাহলে সেটাই হবে আমার কি? পরম শূন্য তাপমাত্রা। ওকে, বলছে কি হাইগ্রোমিটার কি? হাইগ্রোমিটার কি? হাইগ্রোমিটার হলো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য যন্ত্র। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় যে যন্ত্রের মাধ্যমে, সেটাই আমার কি বলতো? হাইগ্রোমিটার। সেটা কি? হাইগ্রোমিটার। আদর্শ গ্যাস কি? যে সকল গ্যাস পিবি nRT সমীকরণ মেনে চলে সে সকল গ্যাসকে কি বলে? আদর্শ গ্যাস বলে। সোজা কথা, যে সকল গ্যাস পিবি nRT সমীকরণ মেনে চলে, যে সকল গ্যাস পিবি তুমি ডিরেক্ট লিখবা, যে সকল গ্যাস পিবি nRT সমীকরণ মেনে চলে তাকে কি বলে? তাকে আদর্শ গ্যাস বলে। মাইশা ইসলাম মেধা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, চলে গেলাম। ঠিক আছে, ওকে চলে যাও, তুমি তো আর্টসের স্টুডেন্ট, তুমি আর এই ক্লাস বুঝবা না, মাথার উপর দেওয়া যাবে। অবুজ পাগল, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, পাগল সে তো এমনিতেই অবুজ, আবার অবুজ পাগল এটা আবার কোন টার্ম ভাই? এটা তো দুনিয়ায় নতুন টার্ম দেখলাম ভাই, আরো কত কি যে দেখতে হবে তোমাদের থেকে, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে গরমে। অবুজ পাগল কি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না কিছু। অবুজ পাগল, আর কোনো নাম পাইলা না, তোমার নিজের নাম দিবা না, ছদ্ম নাম দিবা, ঠিক আছে, তাই বলে পাগল আবার অবুজ হবে? এই বুঝ পাগল পৃথিবীতে আছে? একমাত্র বুঝ পাগল তারাই আছে যারা হলো প্রেমিক, তারাই হলো বুঝ পাগল, আর ওরাও অবুজ। ঠিক আছে, আর বাকি যা আছে সবই অবুজ, পৃথিবীতে যা আছে সব অবুজ। ভাই নোটিফিকেশন আছে তাই আসলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সার্বজনীন গ্যাস দ্রবক কাকে বলে? আর আমরা জানি সার্বজনীন গ্যাস দ্রবক কাকে বলে। বলছে কি, 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে সার্বজনীন গ্যাস দ্রবক বলে। এইটা স্টার চিহ্ন দিয়ে মনে রাখতে হবে, এটা স্টার চিহ্ন দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু কোনো না কোনো বোর্ডে চলে আসবে, এবার শিওর থাকো। 21 সাল আর 15 সাল আসছে, তোমরা হলো 24 সাল দেখবা যে চলে আসছে। ঠিক আছে, কি বলছে? 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে
এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে কি বলে বলতো? সার্বজনীন গ্যাস দ্রবক বলে। ওকে ভাই, ক্লাস করব কমার্স স্টুডেন্ট হয়ে। পাগলা কয় কি? প্রমাণ চাপ কি? অল বোর্ড, বরিশাল বোর্ড সব জায়গা আসছে। প্রমাণ চাপ কি? প্রমাণ চাপ হলো দেখো 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় উলম্ব অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট এটা হলো শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভের যে চাপ দেয় তাকে কি বলে? প্রমাণ চাপ বলে। এটা তোমরা জানো। এই যে অনেক সময় প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, এইগুলো যেগুলো আছে না, এগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? বয়েলের সূত্রটি বিবৃতি করো। বয়েলের সূত্র এটা ভাইয়া তোমরা এটা জানো। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা জানি যে এখানে কি ভি প্রপোর্শনাল 1/পি অথবা পি প্রপোর্শনাল 1/বি, যেটা লেখো সমস্যা নেই। তো আলটিমেটলি যেটা লেখো না কেন, এটা হলো বয়েলের সূত্র, যেখানে আমাদের কি বলতো? টি স্থির, অবশ্যই টি কি থাকবে বলতো? স্থির। তাপমাত্রা স্থির থাকতে হবে। তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের কি ব্যস্তানুপাতিক। এটা হলো বয়েলের সূত্র। এটা কেমিস্ট্রিতেও পড়ছো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো এখানেও আছে। পরম আর্দ্রতা কাকে বলে? দিনাজপুর বোর্ডে আসছে। তারপর আমাদের কি আসছে? কুমিল্লা বোর্ডে আসছে। কোন সময় কোন স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, অর্থাৎ একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে কি বলে? পরম আর্দ্রতা বলে, ঠিক আছে? স্বাধীনতার মাত্রা কি? স্বাধীনতার মাত্রা আমরা প্রথমেই পড়লাম যে একটি কি এটা হলো মিস্টেক আসছে। একটি বস্তুর গতিশীল অবস্থা বা অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশি প্রয়োজন হয় সেগুলোকে কি বলে? স্বাধীনতা মাত্রা বলে। তবে একটা কোনো গতিশীল অবস্থা বা অবস্থান বোঝাতে তোমার যতগুলো রাশি দরকার হবে, ওই রাশিগুলোকেই প্রত্যেকটা একটা স্বাধীনতার মাত্রা। সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? সম্পৃক্ত বাষ্পচাপ হলো কোনো আবার চলে দিছে কেন এখানে আবার এটা বাদ। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থানের বাষ্প সর্বাধিক যে চাপ দেয়। সম্পৃক্ত বাষ্পচাপ হলো একটা জায়গায়, ধরো একটা জায়গা, হ্যাঁ, ধরো এই যে এইখানে এইটা একটা জায়গা নিলা, এখানে জলীয় বাষ্প আছে, বুঝছো? এখানে যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প সর্বাধিক যে চাপ দিবে সেটা হলো কি? সম্পৃক্ত বাষ্পচাপ। মানে উপস্থিত জলীয় বাষ্প সর্বাধিক যে চাপ দিবে। এখন দেখো এইখানে উপস্থিত যে জলীয় বাষ্প যদি সর্বাধিক চাপের থেকে যদি কম চাপ দেয় তাহলে সেটা হবে কি? অসম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে? এখন মনে করো তুমি 5 প্লেট ভাত খাইতে পারো, তোমার পেটে 5 প্লেট ভাত ধরে, তুমি যদি 5 প্লেট ভাতই খাও তাহলে সেটা হলো কি বলতো? সম্পৃক্ত খাওয়া, ঠিক আছে? এখন তুমি 5 প্লেট খাইতে পারো, খাইলা তুমি 2 প্লেট, তাহলে এটা কি বলতো? অসম্পৃক্ত খাওয়া। তাহলে কি বুঝতে পারছো সম্পৃক্ত আর অসম্পৃক্ত কি? কোন স্থানের যে জলীয় বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে, যে দেয়, সেটা হলো তোমার সম্পৃক্ত বাষ্পচাপ। আর সর্বাধিক চাপের থেকে যদি তোমার কম দেয় তাহলে সেটা কি হবে? অসম্পৃক্ত বাষ্পচাপ। মূল গড় বর্গবেগ কাকে বলে? সিআরএমএস। কোন গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে কি বলে? মূল গড় বর্গবেগ বলে। মানে তোমার যতগুলো অণু থাকবে তাদের কি বলতো? বেগের বর্গের গড় মানের বর্গমূল, বেগের বর্গের গড় মানের বর্গমূল, সিআরএমএস, অর্থাৎ রুট মিন স্কোয়ার। এই অধ্যায়ে আমাদের আদর্শ গ্যাস থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন থাকবে, তবে এই অধ্যায় থেকে আমাদের ক খ একটু কম থাকে, যেগুলো থাকে একদম একদম তোমার জানাশোনার মধ্যে। এখানে বাইরে থেকে ভাই আহামরি কোনো কিছু থাকে না, ঠিক আছে? বলছে পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো, ঠিক আছে?
একটু ওয়েট। আচ্ছা, তো আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি যেগুলো যে লাগবে সেই জিনিসগুলো দেখা দিচ্ছি। পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগ বৃদ্ধি পায়। ব্যাখ্যা করো। হ্যাঁ, অণুর গড় বর্গবেগ কিভাবে বৃদ্ধি পায়? তো কারণ তোমরা জানো পরম আর্দ্রতা কি। পরম আর্দ্রতা হলো তোমার নির্দিষ্ট যে একক আয়তনে যে তোমার যে উপস্থিত যে জলীয় বাষ্প যেটা, ঠিক আছে, উপস্থিত জলীয় বাষ্প যেটা, সেটা হলো আমাদের মানে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্প। হ্যাঁ, সেটা হলো আমাদের কি বলতো, কি হলো, দাঁড়াও একটু। ওকে, তো দেখো পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে যে অণুর গড় বর্গবেগ বৃদ্ধি পায় কিভাবে? যে এখানে জলীয় বাষ্পের ঘনত্ব বায়ুর ঘনত্ব অপেক্ষা বেশি, কম। ঠিক আছে, জলীয় বাষ্পের যে ঘনত্ব থাকে সেটা কি বায়ুর ঘনত্ব অপেক্ষা কি থাকে ভাইয়া? কম থাকে। তো তাই বায়ুর পরম আর্দ্রতা বৃদ্ধি পেলে, অর্থাৎ বায়ুর যদি বায়ু কি বলছে, জলীয় বাষ্পের ঘনত্ব বায়ুর ঘনত্ব অপেক্ষা কম। এখন যদি বায়ুর পরম আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। মানে বৃদ্ধি পাইলে তাহলে কি হয় বলতো? ঘনত্ব কি হয়ে যাচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্রাস পেলে তখন আমাদের কি হবে? আমরা জানি যে এখানে দেখো ওই যে ঘনত্বের সাথে সির কি সম্পর্ক, সিআরএমএস এর কি সম্পর্ক তোমরা জানো। তোমরা কয়েকটা সূত্র যদি আমি লিখি, সিআরএমএস ইজ ইকুয়াল টু কত? রুট ওভার 3RT/m। আবার সিআরএমএস ইজ ইকুয়াল টু রুট ওভার 3KT/m। আবার সিআরএমএস ইজ ইকুয়াল টু 3P/ρ। এখন দেখো যে সিআরএমএস এর সাথে রোর কি সম্পর্ক বলতো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সিআরএমএস এর সাথে রোর কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হওয়ার কারণে এখানে একটু এই যে এখানে এই লাইনটা দেখো, ব্যস্তানুপাতিক অর্থাৎ অণুর গড় বেগের ঘনত্ব কি? ব্যস্তানুপাতিক। এজন্য বায়ুর পরম আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাস অণুর বর্গবেগ কি? বৃদ্ধি পায়। ঠিক আছে, বায়ুর যদি পরম আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, পরম আর্দ্রতা বৃদ্ধি পাইলে আমার ঘনত্ব কি হয়? কমে যায়। এটা মনে রাখবা। যদি ঘনত্ব যদি কমে যায় তাহলে সিআরএমএস এর মান কি বেড়ে যাচ্ছে না? সেটাই বলছে। মনে রাখবা যে বায়ুর ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে? ঘনত্ব আমাদের এই যে পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে যদি পরম আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে আমার ঘনত্ব কি হয়? হ্রাস পায়। পরম আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব কি হয়? হ্রাস পায়। আর ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে আমার সিআরএমএস এর মানটা কি হয়? বেড়ে যায়। জাস্ট এটুকু লিখে দিলেই হবে। একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজার অস্বস্তিকর অনুভূত হয়। কেন? কেন অনুভূত হয়? কারণ ওখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কি বেশি থাকে। আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে সেখানে কি অস্বস্তি অনুভব করবা। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা মানে কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ তোমার যদি বেশি হয় তাহলে তোমার শরীর থেকে ঘাম কিন্তু শুকাবে না। ঘাম কিন্তু কি হবে না বলতো? শুকাবে না। যেমন বুঝছো তো, যার জন্য আমরা তখন কি অস্বস্তি অনুভব। এই যে গরমের দিনে কেন এত অস্বস্তি লাগে বলতো? কারণ গরমের দিনে আমার বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কি থাকে? বেশি থাকে। অনেকে ভাবে যে শীতের দিনে মনে হয় আমার মানে ই হয়, গরমের দিনে কিন্তু বায়ু ঠোঁট ফাটে না, কিন্তু শীতের দিনে কিন্তু ঠোঁট ফাটে। যে পরিবেশ ঠান্ডা তারপরে কিন্তু বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বেশি কম। বুঝছো, যার জন্য আমাদের পানিটাকে শুকায় নেয়। গ্যাসের তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন ব্যাখ্যা করো। তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন। তো গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে একটা কমাইলে আর একটা কি বাড়বে। এই জিনিসটা লিখে দিবা। গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে কি? গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে কিনা এটা তোমার মনে করো যে খুবই সিম্পল একটা জিনিস, যে গতিতত্ত্ব আমাদের বয়েলের সূত্রকে, চার্লসের সূত্রকে, এগুলাকে কি বলে তো গতিতত্ত্ব এগুলা কি সমর্থন করে। ঠিক আছে, তো এই জিনিসটা হলো তোমার একটু জাস্ট মানে যেখানে স্লাইড দেওয়া আছে, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই তুমি লিখবা। ঠিক আছে, এইভাবেই লিখবা। স্লাইডটা তো ক্লাস শেষে তোমাদেরকে দিয়েই দিচ্ছে, এখানে ব্যাখ্যা করার কিছু নাই। তোমার জাস্ট তুমি যদি লিখে দাও যে গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে তাহলে 1 মার্কস, আর তুমি যখন ডিটেলস লিখবে তখন আর 1 মার্কস পাবা। ঠান্ডা পানির জন্য পিতলের কলসি এবং মাটির কলসির মধ্যে কোনটি বেশি
উপযোগী। ঠিক আছে, ঠান্ডা পানির জন্য কোনটি বেশি উপযোগী? হ্যাঁ, মাটির কলসি মানে তোমার কি বলবো পিতল এবং মাটি, এই দুটোর মধ্যে যদি দেখি আমরা, দেখবা যে তোমার আগের যুগে মানুষ কিন্তু তোমার মাটির কলসি ব্যবহার করতো। কেন ব্যবহার করতো বলতো? কারণ মাটির কলসিতে পানি তোমার মানে তোমার ঠান্ডা বেশি থাকবে। ঠিক আছে, দেখো ঠান্ডা পানির জন্য পিতলের কলসি এবং মাটির কলসির মধ্যে মাটির কলসি অধিক উপযোগী। কেননা মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র পোর থাকে। এ সকল ছিদ্র হতে নির্গত পানি বাষ্পায়নের সময় মাটির কলস হতে সুপ্ততাপ গ্রহণ করে। মানে মাটির কলস আর পিতলের কলসের মধ্যে তাহলে পার্থক্যটা কি? মাটির কলসিতে ছোট 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 তুমি নিজেও চোখ দিয়ে দেখবা না, হালকা ছিদ্র থাকে যেখান দিয়ে তোমার কি হয় বলতো, যে তাপের আদান প্রদান ঘটে, যার ফলে তোমার এটা কি অধিক সময় কি ঠান্ডা থাকে, বুঝছো? যার জন্য যে আমাদের যে অনেক অনেক এই বেশি যুগ না, মানে তোমার 30-40 বছর আগে যারা গ্রামে আমি আমরা পাই, ও এখনো তোমার গ্রাম অঞ্চলে এখনো দেখা যায়। আমরা ছোটবেলায় দেখছি যে মাটির কলসি ব্যবহার করা। ঠিক আছে, আমার মা চাষিদের মাটির কলসি ব্যবহার করতে দেখছি। তোমাদের বাসায় কি কার কার বাসায় মাটির কলসি ব্যবহার করছো? দেখি কমেন্ট করো তো দেখি একটু, কার কার বাসায় মাটির কলসি ব্যবহার করছো? আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? এইগুলা হলো তোমার মানে এই ওদের কোশ্চেন গুলো পড়লে তোমার মানে ভালো লাগবে আর কি। এগুলা তোমার একটু মজার মজার কোশ্চেন। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না, আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না এর মূল কারণ মেঘ তাপরোধী পদার্থ বলে ভূপৃষ্ঠ হতে তাপ বিকিরিত হতে পারে না। ফলে কি পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই শিশির জমে না। অর্থাৎ মেঘলা থাকলে তাহলে কি হয় বলতো? মেঘ হলো কি তাপরোধী, বুঝছো? তাপরোধ মানে তোমার যেখান থেকে তোমার যে তাপটা মানে বিকিরিত হতে পারে না, মানে পরিবেশ থেকে তাপটা কি বিকিরিত হতে পারে না, যার ফলে কি হয় না বলতো? তাপমাত্রা মানে তোমার বৃদ্ধি পায় এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জলীয় বাষ্প যখন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তখন কি আর শিশির জমবে বলো? পরম শূন্য তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হয়। কারণ পরম শূন্য তাপমাত্রা কি বলতো? পরম শূন্য তাপমাত্রাটা কি তুমি একটু পড়ছো? পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রাটা হলো এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রা আমাদের কি হবে না বলতো? কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের মানে কাজের আয়তন বৃদ্ধি কি হবে? শূন্য হবে। ঠিক আছে, তো কোন নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গতিশক্তি পরম তাপমাত্রায় সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের গতিশক্তি যেটা আছে সেটা কি হবে বলতো? তাপমাত্রা কি হবে বলতো? সমানুপাতিক হবে। অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু কত, মানে তোমার ইকে প্রপোর্শনাল টু কত? টি। ঠিক আছে, তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ এখানে গ্যাসের সুষম তাপমাত্রা মূল কারণ এর অণুগুলোর মধ্যে গতিশক্তি সুষম বন্টন। গড় গতিশক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আবার গড় গতিশক্তি যদি হ্রাস পায় তাপমাত্রা হ্রাস পাবে। অতএব পরম শূন্য তাপমাত্রায় অণুর গতিশক্তি কি হয়? শূন্য হয়। ঠিক আছে, তো এখানে কারণটা হলো তোমাকে আবারও বুঝাই যে বিষয়টা হলো এখানে কি বুঝাতে চাইছে? পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়। এর কারণটা হলো দেখো যে আমাদের যে তাপমাত্রা নর্মাল যে পরম তাপমাত্রা যেটা আছে সেই পরম তাপমাত্রার ক্ষেত্রে কি বলতো, যে গতিশক্তিটা কি বলতো? সমানুপাতিক। গতিশক্তিটা কি? সমানুপাতিক। এখন যখন তোমার মনে করো যে তুমি সমানুপাতিক হওয়ার কারণে এই গড় গতিশক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা কি বৃদ্ধি পাবে, আর গড় গতিশক্তি হ্রাস পেলে তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। ফলে পরম শূন্য তাপমাত্রা কি হবে বলতো? অণুর গতিশক্তি কি হবে বলতো? শূন্য হবে। ঠিক আছে, কারণ এটা বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, হ্রাস পেলে হ্রাস পাবে। তো একটা সময় যখন তুমি পার্থক্যটা বের করবা তখন তো আমাদের কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলের চাপের কিরূপ পরিবর্তন হয়? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তোমার বায়ুমণ্ডলের চাপের কি পরিবর্তন হবে? দেখো, বায়ুতে জলীয় বাষ্প থাকলে বা বায়ু আর্দ্র থাকলে এর ঘনত্বের পরিবর্তন হয়। অর্থাৎ আর্দ্র বায়ু বা জলীয় বাষ্প পূর্ণ বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কি কম। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প যত বাড়ে যায় ঘনত্ব তত কি কমে যায়। জলীয় বাষ্প যদি বাড়ে তাহলে ঘনত্ব কি হয় বলতো? কমে। কারণ জলীয় বাষ্প বাড়া মানে কি? জলীয় বাষ্পের ভর বাড়া, আর ভরের সাথে ঘনত্ব আমার কি বলতো? ভর যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কি এখানে এই জায়গাটায় কি ঘনত্ব কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। হ্যাঁ, তো তখন আমাদের কি হয়? তাই বলছি কি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে জলীয় বাষ্প কি কমে যায়, এই নর্মাল জিনিস। এখানে এটা মনে রাখবা যে জলীয় বাষ্প যদি বেড়ে যায় তাহলে চাপ তোমার কি হবে বলতো? চাপের পরিবর্তন, ঘনত্ব কি হয়ে যাবে? কমে যাবে। আবদ্ধ স্থানে তাপমাত্রা বৃদ্ধিতে শিশিরাঙ্ক কমে না বাড়ে? আবদ্ধ স্থানে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো শিশিরাঙ্ক কি বলতো? শিশিরাঙ্কের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, অপরিবর্তিত থাকে। কেননা শিশিরাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট স্থানে বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। যেহেতু স্থানটি আবদ্ধ তাই সেখানে জলীয় বাষ্পের ভরেরও পরিবর্তন হয় না। যদি ভরের যদি পরিবর্তন না হয়, যদি তোমার ভরের যদি পরিবর্তন না হয় তাহলে তো তোমার কিসের পরিবর্তন হবে না? শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না, বুঝছো? কারণ তোমার যদি
একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ আছে মানে সেখানে জলীয় বাষ্পটার পরিবর্তন হচ্ছে না, ভরের কম বেশি হচ্ছে না, ভরের কম বেশি হচ্ছে না, তার মানে কি আমার বলতো শিশিরাঙ্কের কি কোনো পরিবর্তন হবে না। গ্যাসের বেগ নির্ণয় আরএমএস বেগ, আরএমএস না আরএমএস বেগ। এই যে এখানে কেন হয় যে এটার ইকুয়েশন দেওয়া আছে, এই স্লাইডটা দেবো, স্লাইডটা দেখে তুমি পড়ে নিবা, ঠিক আছে, একদম সহজ জিনিস। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60%, আপেক্ষিক আর্দ্রতা 60% মানে ওখানে তোমার কি আছে বলতো, এই 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 কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ওকে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% দ্বারা বোঝায় বায়ুর তাপমাত্রা নির্দিষ্ট বায়ুকে সম্পৃক্ত করতে কি বলতো, যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার 60% উপস্থিত। অর্থাৎ কোন স্থানে আপেক্ষিক 60% বলতে বোঝায় যে কোন স্থানে যে উপস্থিত যে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প সম্পৃক্ত করতে যতটুকু আমার প্রয়োজন তার কি 60% উপস্থিত আছে, মানে 60% উপস্থিত আছে। মানে তুমি কয় ভাবে, 3 ভাবে ব্যাখ্যা করতে পারো, তো তুমি যে কোনো একভাবে ব্যাখ্যা করলেই হবে। 100% মধ্যে 60% আছে, ঠিক আছে, 60% আছে, বা বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের কত 100%-এর তোমার 60% আছে। এই এখানে পরীক্ষার খাতায় আবার তোমার 1 2 3 তিনটা দেওয়া লাগবে না, যে কোনো একটা দিলেই হবে। আদর্শ গ্যাস একটি কল্পনা মাত্র, অবশ্যই একটি কল্পনা মাত্র, ঠিক আছে। আদর্শ গ্যাস অবশ্যই একটি কল্পনা, ঠিক আছে, বাস্তবে কিন্তু আদর্শ গ্যাস পাওয়া যায় না, তোমরা জানো। তো গতিজোর থেকে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদনের সময় গ্যাস অণুগুলিকে বিন্দু ভর কল্পনা করা হয়। আসলে বিন্দু ভর কি সম্ভব বলো? বিন্দু ভর কিন্তু সম্ভব না, জাস্ট এই সুন্দর করে দেওয়া আছে, তোমার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলে শিশির পড়ে না কেন? গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে, ফলে ওই তাপমাত্রা শিশিরাঙ্কের চেয়ে বেশি হয়। ওই তাপমাত্রা শিশিরাঙ্কের চেয়ে কি, ওই তাপমাত্রা যে মানে শিশিরাঙ্কের যে তাপমাত্রা তা ওই গ্রীষ্মকালের যে তাপমাত্রা, এখন যে টেম্পারেচার, এই তাপমাত্রা মানে শিশিরাঙ্কের তাপমাত্রা কি কম হয়, মানে শিশিরাঙ্কের তাপমাত্রাটা কি কম আর পরিবেশের তাপমাত্রাটা কি বেশি, ফলে শিশির পড়ে না। মানে শিশির না পড়ার কারণ হলো কি বলতো, আমরা জানি যে তাপমাত্রা শিশির জমতে শুরু করে, এখন শিশির জমার আগেই তো তোমার ওই তাপমাত্রায় তো বায়ুর তাপমাত্রায় তো বেশি ভাই। একমল গ্যাসের ক্ষেত্রে গ্যাস দ্রব্যকে সার্বজনীন বলা হয় কেন? কারণ এখানে যে তোমার আর এর মানটা হলো তোমার এই যে দেখো আর এর যে মানটা সেটা কত 8.314 জুল পার মোল পার কেলভিন, অর্থাৎ 1 মোলের ক্ষেত্রে তোমাকে নেওয়া হয়েছে। দেখো সংজ্ঞাটা যদি দেখি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ হয় সেটাকে কি বলে, গ্যাস দ্রব্যক বলা হয়। গ্যাস দ্রব্যক মানে এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই গ্যাস দ্রব্যককে সার্বজনীন বলা হয়, কারণ হলো যে কোনো গ্যাসের ওই 1 মোল পরিমাণ তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সম পরিমাণ কাজ করতে হয়, বুঝছো? মানে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেই তুমি 1 মোল গ্যাস যদি নাও, ওই গ্যাসের যদি তুমি 1 কেলভিন যদি তুমি বৃদ্ধি করো, তাহলে যে কাজ হবে সেটা হলো আর, ঠিক আছে, সার্বজনীন গ্যাস দ্রব্যক। তো সব গ্যাসের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, যে তোমার সার্বজনীন মান নিতে হবে, তার জন্য এটাকে আমার 1 মোল ধরে হিসাব করা হয়। মোলার গ্যাস দ্রব্যক 8.31 মোল পার কেলভিন বলতে কি বুঝো? একদম বুঝে একই কথা, এটা বোঝায় যে 1 মোল গ্যাসের আমার কি বলতো তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 8.31 জুল কি কাজ করতে হয়। কোন একদিনের শিশিরাঙ্ক 9.4 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? অর্থাৎ এই তাপমাত্রা কি বলো, এই তাপমাত্রায় উপস্থিত যে জলীয় বাষ্প আছে ওই বাষ্পগুলো কি সম্পৃক্ত হতে শুরু করে বা তোমার শিশির জমতে শুরু করে। শীতের সকালে শিশির দেখা যায় কেন? কারণ হলো রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ করে ঠান্ডা হয় এবং তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে চলে আসে। শোনো, তাহলে শিশির কখন জমে বলতো? শিশির জমে তখনই যখন বায়ুর তাপমাত্রা শিশিরের তাপমাত্রা শিশিরাঙ্কের তাপমাত্রা সে কম হয়। শিশিরাঙ্ক তো আমরা জানি একটা টেম্পারেচার। এখন যদি তোমার শিশিরাঙ্কের টেম্পারেচার যদি কম হয় আর বায়ুর তাপমাত্রা যদি বেশি হয়, তাহলে কিন্তু কখনোই শিশির জমবে না। তাহলে শিশির কখন জমবে? যখন পরিবেশের তাপমাত্রা শিশিরাঙ্কের তাপমাত্রা সে কি হবে, কম হবে। মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাত বেশি শিশির জমে কেন? ওই যে মেঘলা রাতে কেন জমে না? কারণ যে তাপটা বিকিরণ করতে পারে না, আমরা আগে দেখলাম, সেটাই লেখা আছে এখানে। চার্লসের সূত্রের আলোকে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো। চার্লসের সূত্র তোমার জানো যে চার্লসের সূত্র কোনটা, তো সেই জায়গা থেকে যে পরম শূন্য তাপমাত্রা কত -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, সেটাই তোমাকে ব্যাখ্যা করতে বলছে। কিছুই না, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ কত 273 অংশ পরিবর্তন। এই পরম শূন্য তাপমাত্রা আয়তন কত 0। তো ওইটাই জাস্ট এখানে ফালাই দিয়ে জাস্ট 0 কেলভিন আসছে, আর কিছুই। জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা সবাই, স্ক্রিনশট দিয়ে
লাইনগুলো সুন্দর করে এক বইতেও আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। শীতকালে গায়ের চামড়া শুষ্ক অনুভব হয় কেন? কেন শীতকালে কেন? কারণ শীতকালে বায়ুতে কি আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, পরে আমাদের শরীর থেকে কি এই যে পানি কি শুকায় নেয়, বা যে দেখো না ঠোঁট ফেটে যায়। কেন ঠোঁট ফাটে বলো তো? ভ্যাসলিন ইউজ করো তোমরা, মেয়েরা কত ধরনের ভ্যাসলিন ইউজ করে, কি সরি ভ্যাসলিন বলতে কি, মেরিল, কেয়া, তারপরে কেয়া কসমেটিক্স, তারপরে কি কি আছে, চ্যাপস্টিক, তারপরে ভ্যাসলিন, বাংলাদেশি ভ্যাসলিন, ইন্ডিয়ান ভ্যাসলিন, আর কত কিছু ইউজ করে। তাহলে কেন, এটার কারণটা কি বলতো? শুষ্ক অনুভব, মানে এটা কেন শুষ্ক আর কি বলতো? কারণ হলো একটাই, মানে শুষ্ক না, এটা শুষ্ক হবে, শুষ্ক অনুভব করে কারণ হলো বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শীতকালে কম থাকে, আর গরমকালে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কি থাকে, বেশি থাকে। আমরা আর দুইটা কোশ্চেন পড়বো, অনলি দুইটা কোশ্চেন পড়বো। একটি হাইড্রোজেন গ্যাস বেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে ফেটে যায় কেন? কেন ফেটে যায় বলতো? আমরা জানি যে পি প্রপোর্শনাল কত 1/b, ভূমি থেকে উপরে যেতে থাকলে বেলুনের উপর পারিপার্শ্বিক চাপ কমতে থাকে। যদি চাপ যদি কমে তাহলে আয়তন কি বেড়ে যায়, ঠিক আছে? আয়তন যদি বেড়ে যায়, তারা ওই যে আয়তন ফাটতে অনেক বেড়ে গেলে ফেটেই যাবে, তাই না? আয়তন যদি বেড়ে যায়, তোমার চাপের পরিমাণ কি কমে, আর চাপের পরিমাণ যত কমে আয়তন তত কি বাড়ে, চাপের পরিমাণ কমে আয়তন তত কি বাড়ে। এখন একটা নির্দিষ্ট আয়তনের পরে সেটা তো ফেটেই যাবে, তাই না? বোলসমান ধ্রুবক কে ইজ ইকুয়াল টু এত বলতে কি বোঝা যায়, ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ডে আসছে। আমরা জানি কে ইজ ইকুয়াল টু আর বাই এন, এন মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে? আবার এখান থেকে আর এর মান যদি আমরা বসে পিবি ইজ ইকুয়াল টু এন আর টি, তো ওখানে আর এর মান বসালে পিবি বাই কত টি আসে। তো দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে একটি গ্যাস অণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে কাজ সম্পাদিত হয়, অর্থাৎ একটি গ্যাস অণুর, ঠিক আছে, এখানে 10টি না, কয়টা? একটি গ্যাস অণুর তাপমাত্রা 1 কেলভিন। আর আর এর মান কত বলতো? 1 মোল গ্যাসের তাপমাত্রা। আর হলো কি 1 মোল গ্যাসের তাপমাত্রা। আর বোলসম্যান ধ্রুবক কি? একটি গ্যাসের অণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে কাজ হয় সেটা বোলসম্যান ধ্রুবক, এবং তার মান কত? ফিক্সড। তাহলে কে ইজ ইকুয়াল টু এত বলতে বোঝায় আদর্শ তাপমাত্রা ও চাপে একটি গ্যাস অণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এত জুল কাজ সম্পাদিত হয়।